আর যিনি এখানে দাঁড়িয়েছেন তিনি ভাবছেন এটাও বিচারালয়, তাই তিনি কখনো বলছেন পদত্যাগ করতে হবে। আমি বলি আগে নিজে দেহ ত্যাগ করুন, তারপরে পদত্যাগের কথা বলবেন। আমি বলি আগে নিজে দেহ ত্যাগ করুন, তারপরে পদত্যাগের কথা বলবেন। আগে প্রথমে নিজের লজ্জাটা ঢাকুন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতদিনে তমলুকে জনসভা করলেন দেবাংশুকে সমর্থন করার জন্য, এবং কলকাতা হাইকোর্টের এই ঐতিহাসিক রায় আসার পর একদিকে যেমন বেনজির ভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা হাইকোর্টকে আক্রমণ করে যাচ্ছেন, তেমনি আবার তাদের মুখ দিয়ে যা যা ভাষা বেরোচ্ছে সত্যি সত্যি রাজনীতিতে নজির সৃষ্টি করছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চের ওপর থেকে যে ভাষায় আক্রমণ করলেন কার্যত বেনজিরই বলা যায়। তিনি বলছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের উদ্দেশ্যে যে উনি এটাকেও বিচারালয় ভেবেছেন, অর্থাৎ রাজনীতিকেও বিচারালয় ভেবেছেন, এবং বলছেন যে পদত্যাগ করতে হবে, অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রীর পদত্যাগ চেয়েছিলেন এই ঐতিহাসিক রায়ের পর বিচারপতি গঙ্গোপাধ্যায়। সেই ঘটনাকে উল্লেখ করে বলছেন যে উনি পদত্যাগ চেয়েছেন, আগে উনি দেহত্যাগ করুন তারপরে পদত্যাগ। একজন সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ভাষাগুলো বলছেন কার্যত নজির সৃষ্টি হচ্ছে দিনের পর দিন। গদ্দার, বাংলার রাস্তার টাকা দেবেন না বলেছিল কে? গদ্দার। আর বলে বেরিয়েছে তৃণমূল নাকি চুরি করেছে, তাই ওরে তৃণমূল চুরি তো তোর থেকে শিখেছে, তৃণমূল চুরি করতে জানতো না, তৃণমূল চুরি করেও নি। অনেক পিস্তল আছে, তৃণমূল থেকে বিজেপিতে গেল কেন? টাকা রক্ষা করতে হবে না, নাহলে ইডি ধরবে, সিবিআই ধরবে, ইনকাম ট্যাক্স ধরবে, এনআইএ ধরবে। তাই নিজেকে বাঁচানোর জন্য আজকে মনে রাখবেন সবচেয়ে বেশি গদ্দারি যে করেছে সে আপনাদের মিদনাপুরে জন্ম নিয়েছিল মির্জাফরে। আমার নাম করে বলেছে, নাম না, যেদিন নাম করে বলবেন প্রশ্ন করবো উত্তর। আপনি যেদিন নাম করে বলবেন প্রশ্ন করবেন উত্তর দেবো। উনি এমন কিছু বিরাট ব্যক্তি নন যে আমার কাছে হেরেছিল 1956 ভোটে। যেদিন নাম বলার সাহস নেই, এগুলো কাপুরুষরা করে। আমি তো নাম করে বলছি মমতা ব্যানার্জি চোর, তার মন্ত্রিসভা চোর, চাকরি চুরির আসল নায়ক হচ্ছে মুখ্যমন্ত্রী। এতটা কেন আনকন্ট্রোলড রাগ রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? রাজনীতিতে তিনি তো নবাগতা নন, কিন্তু তা সত্ত্বেও বারবার কেন মেজাজ হারিয়ে এই ধরনের বক্তব্য বলছেন? রাজনীতির ভাষায় রাজনৈতিক আক্রমণ হোক না, কিন্তু এইভাবে সীমারেখার বাইরে গিয়ে আক্রমণ করাটা এখন কার্যত অভ্যাসে পরিণত হয়েছে। আজকে এই ধরনের অজস্র উদাহরণ তুলে ধরবো, এবং এই উদাহরণ তুলে ধরতে ধরতে আমিও ক্লান্ত হয়ে গেছি, আপনারাও শুনে ক্লান্ত হয়ে গেছেন। জানি না এই অপসংস্কৃতির কবে পরিবর্তন আসবে। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বিশেষ খবর। গতকালের পর্বেই আপনাদের দেখিয়েছিলাম দেবাংশু একটি গ্রামে গিয়েছিলেন এবং সেখানে কার্যত তাকে চোর চোর স্লোগান শুনতে হচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চের ওপর থেকে বলছে যে আমাকে লক্ষ্য করে চোর চোর স্লোগান দিচ্ছে। সেই দেবাংশুর হয়ে গতদিনে ভোট প্রচারে গিয়ে দেবাংশুর পক্ষে ভোটের জন্য সওয়াল করলেন খুব স্বাভাবিকভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী, তাতে অন্যায়ের কিছু নেই। কিন্তু যেভাবে অপোনেন্টকে আক্রমণ করলেন ক্রমাগতভাবে, কোথাও শালীনতা তো পেরিয়ে যায়। এবং দেখতে পাচ্ছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্রমাগত আদালতের ওপর এই কার্যত অনাস্থা, তার বিরুদ্ধে শতপ্রণোদিত পদক্ষেপ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। আদালতের সম্মানহানি হচ্ছে, এই জন্য পদক্ষেপ চেয়েছেন তিনি। আচ্ছা, আদালত কি ব্যবস্থা নেবে? ক্রমাগত প্রত্যেক দিন, এমনকি গত দিনেও মুখ্যমন্ত্রী মঞ্চের ওপর থেকে ফের আদালতের ওপর কিন্তু প্রশ্নচিহ্ন তুলেছেন, কিন্তু আদালত একেবারেই চুপচাপ বসে রয়েছে। দেখুন, অনেক ক্ষেত্রে সাধারণ চলতি কথায় বা প্রবাদে রয়েছে মৌনতা সম্মতির লক্ষণ। আদালতের এই নিষ্ক্রিয়তা কিংবা চুপচাপ বসে থাকা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ যারা সেই অর্থে রাজনীতি বোঝেন না, তারা কোথাও গিয়ে বিশ্বাস করতে শুরু করবেন যে সত্যি আদালত
বিজেপির হয়ে কথা বলে, যেটা সমাজের জন্য মারাত্মক হতে পারে। তাই এই রাজ্যে অরাজকতা রুখতে হাইকোর্টের বোধহয় সময় এসেছে এবার তাদের মুখ খোলা। এবং আপনারা দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলছেন। আনন্দবাজার পত্রিকার হেডলাইন দেখুন, দেশ থেকে কলকাতা হাইকোর্ট তুলে দেওয়া উচিত, বিজেপির সঙ্গে যোগসূত্র দেখিয়ে দাবি অভিষেকের। অভিষেক বন্দ্যোপাধ্যায় একেবারেই একটি হাইপোথেটিক্যাল সিচুয়েশন নিয়ে এই দাবি তুললেন যে দেশ থেকে কলকাতা হাইকোর্টে তুলে দেওয়া উচিত। কেন এই কথা বলছেন? তার কারণ তিনি বলছেন যে অযোগ্যদের তাড়াতে গিয়ে যদি পুরো প্যানেলটাকেই বাতিল করে দিতে হয়, তাহলে কলকাতা হাইকোর্টের মধ্যেও তো অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো নাকি বিচারপতিরা ছিলেন যারা বিজেপির বিচারপতি, তাহলে তো গোটা কলকাতা হাইকোর্টকেই তুলে দেওয়া উচিত। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এমন কিন্তু একটা মন্তব্য। পরিকল্পিতভাবে বিজেপির কথায় রায় দিচ্ছে। দেখুন, 100 দিনের টাকা যখন বন্ধ ছিল আমি বলেছিলাম যে হতে পারে যে 10 জন মানুষ, 100 জন মানুষ, 1000 জন লোক, 5000 জন লোক হয়তো দুর্নীতি করেছে, তার জন্য আপনি 60 লাখ মানুষের টাকা বন্ধ করে রাখতে পারেন না। আজকে 25,000 যোগ্য লোকেরও চাকরি কেড়ে নিল আদালত। তার মানে আদালতের তর্কেই যদি আমি ধরি, একজন বিচারপতি থাকাকালীন বলেছে বিজেপি অ্যাপ্রোচ মি অ্যান্ড আই অ্যাপ্রোচ বিজেপি, মানে বিজেপির সাথে তিনি যোগাযোগে ছিলেন। তাহলে সেই বিচারপতি যদি বিজেপিতে যায়, তাহলে ভারতবর্ষ থেকে কলকাতা হাইকোর্টটাকেই তো তুলে দেওয়া উচিত আদালতের তর্ক হিসেবে। আপনারা ফ্যালাসি অনেকেই পড়েছেন, আমি পড়িনি, আমি শুনেছিলাম। সেখানে বলা হতো নাকি যে রাম ছাগলেরও দাড়ি রয়েছে, আর একজন মহান মনীষী, আমি নাম নিতে চাইছি না, তারও দাড়ি রয়েছে, তাহলে রাম ছাগল এবং সেই মনীষী দুজনেই এক। এই রকম ফ্যালাসি এটা কিন্তু আদালতে যুক্তিগ্রাহ্য হতে পারে না। রাজনীতির ময়দানে মানুষকে বোঝানোর জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পারেন, কিন্তু এই রাজনীতির ফ্যালাসি দিয়ে কলকাতা হাইকোর্টের বিচার হয় না। আপনাদের বক্তব্য থাকলে আপনারা সুপ্রিম কোর্টে যান না কেন? কলকাতা হাইকোর্টকে গৈরিকীকরণ হয়ে গিয়েছে বলে দাবি করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, আবার কয়েক ধাপ উঠে বলছেন অর্ডার ফিক্সিং হয়েছে। যেভাবে ম্যাচ ফিক্সিং হয় ক্রিকেট মাঠে, আপনারা দেখেছেন নাকি পরের বলটা 6 হবে না ইয়র্কার হবে সেটা আগে থেকেই বলে দেওয়া যায়। কলকাতা হাইকোর্টের এই রায় নাকি ফিক্সিং হয়েছে। কলকাতা হাইকোর্ট যেভাবে কলকাতা হাইকোর্টের একাংশ বিজেপির সাথে যোগসাযোগে রয়েছে এবং তাদের কথায় বিচার ব্যবস্থা প্রভাবিত হয়ে রায় দিচ্ছে, কেন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ব্যবস্থা হবে না? উনি বলেছিলেন বিস্ফোরণ করব। সোমবার দিন দুটো জিনিস হয়েছে, এক, আমাকে একজন হামলা করতে এসেছিল, রেকি করে গেছিল, তিনি অ্যারেস্ট হয়েছে। আর দ্বিতীয়, কলকাতা হাইকোর্ট অর্ডার দিয়ে পুরো প্যানেল ক্যান্সেল করেছে। তাহলে বিস্ফোরণ দুটোর মধ্যে একটা। ওই যে আমরা আগে বলতাম যে বলে বলে গোল দেবো, ছোটবেলায় বলতাম না, ম্যাচ ফিক্সিং আপনারা দেখেছেন? যারা বেটিং করে বলে পরের বলে ছক্কা হবে, তাই হয়। কেউ বলে পরের বলে আউট হবে, তাই হয়। কেউ বলে পরের বলে একটা ইয়র্কার দেবে, তাই হয়। এগুলো হচ্ছে অর্ডার ফিক্সিং। অর্থাৎ শুভেন্দু অধিকারীর কথায় মান্যতা দিয়ে গোটা বিচার ব্যবস্থাকে দোষী সাব্যস্ত করে দিলেন আমাদের মাননীয় সাংসদ। তিনি এতটাই সম্মানীয় এবং শুভেন্দু অধিকারীকে নাকি এতটাই ভরসা ও শ্রদ্ধা করেন যে শুভেন্দু অধিকারীর একটা কথার ওপর বিশ্বাস করে গোটা হাইকোর্টের ওপর কিংবা হাইকোর্টের একটি অংশের ওপর কালো দাগ বা ধাব্বা লাগিয়ে দিলেন। আর এর পরেও একেবারেই আমাদের ন্যায়ালয়গুলো যদি চুপচাপ থাকেন, তাহলে আপনাদের বলেছিলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের ফ্যান ফলোয়ার কম নেই। যারা গ্রামে থাকেন একবার জিজ্ঞাসা করবেন, তারাও অনেকে হয়তো এখন বিশ্বাস করছেন যে কলকাতা হাইকোর্ট সত্যি সত্যি বিজেপির হয়ে কথা বলে, সেখানে গিয়ে ভরসা পাওয়া যাবে না, সেখানে গিয়ে রায় পাওয়া যাবে না। মানুষের মনে অনেকের হয়তো প্রশ্ন উঠতে শুরু করেছে, যেমন ভাবে নেতৃত্বরা কথা বলছেন। আর কলকাতা হাইকোর্ট যদি চান এগুলো এগিয়ে যাক, মানুষের মনে কলকাতা হাইকোর্টের সম্পর্কে অনাস্থা তৈরি হোক, তাহলে নিশ্চিতভাবে কলকাতা হাইকোর্ট তারা নিরুত্তর থাকবেন, তারা কোনো কিছু বলবেন না। আর যদি চান যে এগুলোকে বন্ধ হওয়া উচিত, যেভাবে তৃণমূল কংগ্রেস আসার আগে অন্তত আমরা সেই অর্থে কলকাতা হাইকোর্টের ওপর আক্রমণ দেখিনি, সেগুলো বন্ধ হওয়া উচিত, তাহলে কলকাতা হাইকোর্টের স্বতঃপ্রণোদিত কিন্তু ব্যবস্থা নেওয়া উচিত। বিকাশ রঞ্জন বাবু তিনি অলরেডি দৃষ্টি আকর্ষণ করেছেন। এর পরেও যদি চুপচাপ থাকে কলকাতা হাইকোর্ট, তাহলে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় যা করতে পারেন, তাহলে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষও করতে পারেন। তাহলে কলকাতা হাইকোর্ট সম্পর্কে এই ধরনের কথা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ দুদিন পরে বললে তাদের ওপরও কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া উচিত হবে না।
হাইকোর্টের, তার কারণ প্রভাবশালীদের যদি অ্যালাউ করেন তাহলে কেন সাধারণ মানুষদের অ্যালাউ করবেন না? আইন তো সকলের জন্য সমান হওয়া উচিত। তবে যে যাই করুন, আমি আপনাদের বলবো একেবারে সম্পূর্ণ আস্থা রাখুন আমাদের দেশের, আমাদের রাজ্যের বিচার ব্যবস্থার ওপর। তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব কি বলছেন সেটা নিশ্চিতভাবে বড় ব্যাপার হতে পারে না। আমাদের সম্পূর্ণ ভরসা আদালতের ওপর অবশ্যই রয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রীও কলকাতা হাইকোর্টের ওপর প্রশ্ন তুলছেন, বলছেন এক খোঁচায় এতগুলো চাকরি খেয়ে নিলেন। তারপরে বলছেন যে যদি কিছু ভুল হয়ে থাকতো তাহলে বলতে পারতেন আমাদের, আমরা শুধরে নিতাম। নিজেও আইনটা একটু জানি, আমি না নিজেও কিন্তু লয়ার। আমি আপনাদের পরিষ্কার বলি, আমরা সুপ্রিম কোর্টে ছাত্রছাত্রীরাও গেছে, প্রশাসনে যারা আছেন তারাও গিয়েছে। আমি এখনও বলি, কাজ করতে গিয়ে যদি কোনো ভুল হয় সংশোধন করে দাও, সময় দাও, করে দেবো, কোনো অসুবিধে নেই। সব মানুষ যে সব কাজ সঠিকভাবে করতে পারে তার তো কোনো মানে নেই। নেতাজি সুভাষচন্দ্র বসু তার বইতে এক জায়গায় লিখেছিলেন, তরুণের স্বপ্ন বইতে, রাইট টু মেক ব্লান্ডার, মানুষের অধিকার আছে ভুল করবার। ওই যে কালকে আপনাদের বলেছিলাম, তাহলে আমাদের এই দেশে অপরাধী বলে কেউ থাকতো না, কারণ সবাই তো ভুল করে। কেউ চুরি করেছে, ডাকাতি করেছে, অন্যর বাড়ি থেকে সোনাদানা নিয়ে এসে নিজের বাড়িতে নিয়ে এসেছে এবং সেই সোনাদানা বিক্রি করে খাওয়া দাওয়া করছে। এবার যদি পুলিশ এসে তার বাড়ি থেকে সোনাদানাগুলো নিয়ে চলে যায়, তাহলে তৃণমূল কংগ্রেস রাস্তায় নামবে যে ওই মানুষগুলো কি করে খেয়ে বাঁচবে, ওরা তো চুরি করে সোনাদানা নিয়ে এসেছিল, এবার পুলিশ নিয়ে চলে গেল, ওরা কি করে খাবে? কার্যত যেন এমনটাই হয়ে গিয়েছে। কেন বলছি এ কথা? দেখুন একটি খবরের শিরোনাম আনন্দবাজার পত্রিকার, 26,000 চাকরিহারাকে এপ্রিল মাসের বেতন দেবে রাজ্য সরকার, শ্রম আইনে সিদ্ধান্ত শিক্ষা দপ্তরের। ভাবুন, এই 26,000-এর মধ্যে অযোগ্যভাবে চাকরি যারা পেয়েছেন, দুর্নীতিগ্রস্তভাবে যারা চাকরি পেয়েছেন, তাদেরকেও এই শিক্ষা দপ্তর আমাদের করের টাকায় এপ্রিল মাসে আরো 1 মাস তাদের মাইনে দেবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। ভাবুন, এখানেও তো বলতে পারতেন যারা যোগ্য তাদেরকে মাইনে দেবো, নিশ্চিতভাবে বলতে পারতেন, কিন্তু যারা অযোগ্য 26,000-এর মধ্যেই তো রয়েছে, তাহলে তাদেরকে কেন মাইনে দেবেন? তার মানে তো আপনারা দুর্নীতিকে এনড্রস করছেন। ওই যে বললাম যে আমি খেতে পাচ্ছি না বলে অন্যর বাড়ি থেকে চুরি করে সোনাদানা এনে আমার বউকে খাওয়াচ্ছি, আমার সন্তানদের খাওয়াচ্ছি, এবং পুলিশ যদি সেই গয়না সোনা আমার কেড়ে নিতে চলে যায়, তাহলে তৃণমূল কংগ্রেস নিশ্চয়ই পাশে দাঁড়াবেন যে কেন কেড়ে নিচ্ছেন, ওরা খাবে কি? আরে এটা তো হতে পারে না। প্রথমে তো দেখতে হবে অপরাধটা করেছিল কে। এবং সর্বশেষ যেটি বলে আপনাদের শেষ করব, যে মুখ্যমন্ত্রীর কথাটা কেন বিশ্বাসযোগ্য নয়, যে তিনি বলছেন আমাদের বললেই আমরা ঠিক করে নিতাম। দেখুন, এই মামলাগুলো তো অনেকদিন ধরেই চলছে। তারপরেও দেখুন 2022 সালে এই 1-1.5 বছর আগে যে পরীক্ষাটা হয়েছিল, টেটের প্রশ্নপত্রে মারাত্মক ভুল ছিল, তার জন্য কিন্তু কলকাতা হাইকোর্ট গতদিনে সিদ্ধান্ত নিয়েছে কমিটি গঠন করার, এবং এখানেও কিন্তু সিবিআই তদন্ত হতে পারে। ভাবুন, 2022 সালের টেট পরীক্ষা। এতটাই যদি আপনারা স্বচ্ছ হন, তাহলে 2022-এ কেন শোধরালেন না? এ তো 1.5 বছর মাত্র আগেকার ঘটনা, সেই সময় তো শোধরাতে পারতেন। অর্থাৎ এই সরকার হয়তো কোনোভাবেই বা এই প্রশাসন ঠিক করেছে যে উল্টো দিকে তারা হেঁটে, সমস্ত কিছুর বিপরীতে হেঁটে তারা সরকার প্রশাসন পরিচালনা করতে চান, ওইভাবেই করবেন। তাতে যদি কলকাতা হাইকোর্টকে মারাত্মক তোপ দাগতে হন, সেদিক থেকেও তারা পিছপা হবেন না। এটা যেন সরকারের ঘোষিত স্ট্যান্ড হয়ে গিয়েছে। তা যদি না হয়, তাহলে আমাদের করের টাকা থেকে কেন অযোগ্যদের আরো 1 মাস মাইনে দেওয়া হবে বলুন তো? আপনি যোগ্যদের জন্য নিশ্চিতভাবে সমবেদনা জানাতে পারেন, কিন্তু যে অযোগ্যদের আপনাদের প্রশাসন কিংবা এসএসসি চাকরি দিলেন, তারা কেন আরো 1 মাস মাইনে পাবে? সত্যি এই উত্তর বোধহয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারই দিতে পারে। এবং সর্বশেষ, আইনের এত কথা হচ্ছে, রায়ের এত কথা হচ্ছে, আমি রায়ের শুধু একটা কথাই বলবো, যদি এই 26,000-এর প্যানেল বাতিল হয়, তাহলে এর জন্য শাস্তি কারা পেলেন? শাস্তি তো পেলেন যারা যোগ্য চাকরি প্রার্থী, তারাই শুধু শাস্তি পেলেন, কিন্তু যারা এই কাণ্ড ঘটালেন তারা শাস্তি পেলেন কোথায়? তাদের তো নিশ্চিতভাবে শাস্তি পাওয়া উচিত। যে ক্যাবিনেট সিদ্ধান্ত নিয়েছিলেন অতিরিক্ত পদের জন্য, সেই ক্যাবিনেটের বিরুদ্ধে কি শাস্তির প্রভিশন শোনালেন কলকাতা হাইকোর্ট? এই প্রশ্নটা বরঞ্চ বেশি করে ওঠা উচিত। কি বলছেন আপনারা? সহমত পোষণ করছেন কি? লিখে জানান আজকের পর্বে। এখনকার মতো এখানেই শেষ করলাম।